হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবার আমরা যাচ্ছি উত্তর ভারত। তাই ইতিমধ্যেই আমরা কিন্তু লাগেজ গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি হাওড়া স্টেশনে ট্রেন ধরবো বলে। প্ল্যাটফর্মে হাওড়া দিল্লির রাজধানী এক্সপ্রেস চলে এসেছে। ঘড়িতে বাজে এখন বিকেল 4:55। সময় মতনই ট্রেন ছেড়েছে। পরের দিন আমি ভিডিওটা শুরু করলাম দিল্লিতে নেমেই। আমরা দিল্লিতে এসে নামলাম দুপুর 12:30টায়। হোটেলে লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়েছি কুতুব মিনার দেখার জন্য। হাতে কিন্তু আমাদের বেশি সময় নেই, তাই চট করে কুতুব মিনারটা ভালোভাবে ঘুরে নিতে হবে। আপনারাও আমাদের সাথে চলুন। এতদিন কুতুব মিনার ইতিহাসের পাতায় দেখেছি, আজ সচক্ষে দেখে সত্যিই বিস্ময়কর লাগছে। জানেন তো, কুতুব মিনারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে ইউনেস্কো। এটি 73 মিটার উঁচু একটি স্তম্ভ। কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলির কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার ইন্দো ইসলামিক স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এটি লাল বেলে পাথরে তৈরি। আফগানিস্তানের জাম মিনারের অনুকরণে এটি নির্মিত হয়। 5 তলা বিশিষ্ট মিনারের প্রতিটি তলায় রয়েছে ব্যালকনি বা ঝুলন্ত বারান্দা। এই মিনারকে ঘিরে গড়ে উঠেছে মনোরম একটি কমপ্লেক্স। 100 একর জমির ওপর স্থাপিত এই কমপ্লেক্সে রয়েছে নানা মসজিদ, মিনার, গেট এবং সমাধি ক্ষেত্র। রয়েছে একটি লৌহ পিলারও, যা আজ পর্যন্ত মরচে ধরেনি। কুতুব মিনার দেখে এবার আমরা যাচ্ছি অক্ষরধাম টেম্পলে। সেখানে কোনো রকম ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই জন্য আপনাদের সাথে সেই টেম্পলের কোনো ভিডিওই শেয়ার করতে পারলাম না। পরের দিন ভোরবেলা আমরা ব্রেকফাস্ট সেরে চলে এসেছি নিউ দিল্লি স্টেশনে। আজই আমরা চলে যাব অমৃতসরে। ঠিক সকাল 7টাতেই ট্রেন ছেড়েছে। আমরা শতাব্দী এক্সপ্রেসে চড়েছি। আমাদের পৌঁছাতে কিন্তু প্রায় দুপুর 1:30 বেজে যাবে, তাই দুপুরের খাবার আমাদের ট্রেনেতেই সেরে নিতে হবে। অমৃতসরের স্বর্ণ মন্দিরের চত্বরেই আমাদের ঘর বুক করা ছিল। সেই ঘরেই আমরা লাগেজ রেখে চলে এসেছি স্বর্ণ মন্দির ঘুরতে। গোল্ডেন টেম্পলটি হিন্দু, রাজপুত এবং ইন্দো ইসলামিক স্থাপত্যের মিশ্রণের জন্য পরিচিত। শিখ ধর্মের পঞ্চম গুরু অর্জুন দেব স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন। শিখ ধর্মের প্রধান তীর্থস্থল এই স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির নামে প্রসিদ্ধ হলেও এটি কিন্তু হরমন্দির সাহিব বা শ্রী দরবার সাহিব নামেও কিন্তু খ্যাত। তবে এখানে শুধু শিখই নয়, অন্যান্য ধর্মের মানুষজনও এখানে আসেন। কিন্তু জানেন কি, মন্দির তৈরির সময় এটি সোনা চাদরে মোড়া ছিল না। পরে 19বিংশ শতাব্দীতে মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবকে বহিরাগত আক্রমণের হাত থেকে রক্ষা করেন ও একে পুনরুদ্ধার করেন। তিনি মন্দিরের ওপরের অংশ সোনায় মুড়ে দেন।
পরের দিন সকালে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম অমৃতসরের মার্কেটে। বেশ বড় বাজার, আর আমরাও এখানে বেশ কিছু শীতের পোশাক কিনে নিয়েছি। মার্কেট ঘুরে আমরা চলে এলাম জালিয়ানওয়ালাবাগে। এটা স্বর্ণ মন্দিরের কাছেই। আর জালিয়ানওয়ালাবাগে পা রাখতে না রাখতেই মনে পড়ে গেল ইতিহাসের পাতায় হাড় হিম করা কাহিনী। সালটা ছিল 1919, 13ই এপ্রিল। গোটা ভারতবর্ষ সাক্ষী থেকেছিল এক নারকীয় গণহত্যার। সেদিন রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে জনসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সমাবেশ চলাকালীন চারিদিক ঘিরে ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন হাজারের বেশি মানুষ। জখম হন 1200 জন। গোটা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছিল সেদিনের সেই ঘটনায়। দেওয়ালটা দেখুন, চারদিকে গুলির দাগ। দেওয়ালে কান পাতলে আজও কানে ভেসে আসে হাহাকার। যখন চারদিক ঘিরে ব্রিটিশ বাহিনী তাণ্ডব চালাচ্ছে, তখন অনেক বিক্ষোভকারী প্রাণ বাঁচাতে পালানোর সময় কুয়োতে পড়ে যায়, সেখানেই তাদের মৃত্যু হয়। অনেকে আবার কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যাও করেছিলেন। কুয়ো থেকেই 200-র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ। অনেকের মতে জেনারেল ডায়ার ঘটনাস্থলে থাকলেও তিনি কিন্তু গুলি চালানোর নির্দেশ দেননি। পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ফ্রান্সিস ও ডায়ারি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। পরে এর ফলই ভুগতে হয়েছিল তাকে। 1940 সালে 13ই মার্চ লন্ডনে বিপ্লবী উধম সিং এর গুলিতে প্রাণ হারান সেই ফ্রান্সিস ও ডায়ার। দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে ভারত সরকার জালিয়ানওয়ালাবাগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। বিপ্লবী উধম সিং এর চিতাভস্ম এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। সেদিনের সেই নারকীয় ঘটনা বর্তমানে অডিও ভিজুয়ালে এখানে তুলে ধরা হয়। পরের দিন আমরা গেলাম স্থানীয় একটি মন্দিরে, নাম হলো দুর্গিয়ানা টেম্পল। এই টেম্পলটি স্বর্ণ মন্দিরের মতনই দেখতে।
মন্দিরটি অমৃতসরের হাতি গেটের কাছে অবস্থিত। এটি অমৃতসর রেলওয়ে স্টেশনের খুব কাছে। মন্দিরটি একটি পবিত্র হ্রদের মাঝখানে নির্মিত। এই মন্দিরটির নাম বৈষ্ণব মন্দির। ভারতের সমস্ত বিখ্যাত মন্দিরগুলি এর মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে। এরপর আমরা চলে এলাম আরেকটি মন্দিরে। মন্দিরটির নাম হলো রামতীর্থ মন্দির। এখানে রামের পুত্রদের জন্ম, বেড়ে ওঠা, পড়াশুনো, রামের অশ্বমেধ ঘোড়া আটক করা সব এখানে আছে। আর আছে বাল্মীকি মুনির মূর্তি। মন্দির ঘুরে আমরা রওনা দিলাম ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। এই ওয়াঘা বর্ডার ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক বর্ডার। বিটিং রিট্রিট অনুষ্ঠান ওয়াঘা বর্ডার অনুষ্ঠান নামেও পরিচিত। এটি 1959 সাল থেকে শুরু হয়েছিল। আমরা এখন সেই অনুষ্ঠান দেখতেই এসে উপস্থিত হয়েছি। পরের দিন আমরা ভোরবেলা 4:55 অমৃতসর থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে আবার দিল্লি রিটার্ন করার জন্য ট্রেনে উঠে পড়েছি। নিউ দিল্লিতে এসে হোটেলে চেকিং করে লাগেজ রেখে আমরা চলে এসেছি আগ্রাতে।
আগ্রার তাজমহল দেখতে। ইন্দো ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্য হল তাজমহল। এটি সপ্তম আশ্চর্যের অন্যতম। এর নির্মাণ এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা সব স্থাপত্য থেকে এটিকে আলাদা করে। এই তাজমহল নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনীর ঘনঘটা। এটি সহিষ্ণু ভালোবাসার এক প্রতীক। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে এটির নির্মাণ করেছিলেন। সাদা মার্বেলের তৈরি এটি হলো একটি দরগা, যার মধ্যে সম্রাট তার সম্রাজ্ঞীকে সমাধিস্থ করেন এবং শাহজাহানের মৃত্যুর পর তার স্ত্রীর পাশে তার মৃতদেহকে সমাধিস্থ করা হয়। এই তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৩২ সালে এবং ১৬৫৩ সালে কাজ শেষ করা হয়। এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ সম্পূর্ণ করতে মোট ২২ বছর সময় লেগেছিল। তাজমহল নির্মাণ সম্পূর্ণ করার জন্য প্রায় ২০,০০০ মানুষ ২২ বছর ধরে দিন রাত পরিশ্রম করেছিলেন। রাজস্থান, তিব্বত, আফগানিস্তান এবং চীন থেকে সেরা মানের মার্বেল ব্যবহার করে তাজমহল নির্মাণ করা হয়েছিল। এবার আমরা চলেছি আগ্রা ফোর্ট দেখতে। আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট এবং নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। তিনি ১৫৫৬ সালে ১৪ বছর বয়সে মুঘল শাসকের মুকুট লাভ করেন, যখন তার পিতা হুমায়ুন আকস্মিকভাবে মারা যান। সম্রাট আকবরই কিন্তু এই আগ্রা ফোর্ট তৈরি করা শুরু করেছিল, যা দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণের সাথে হুবহু মিলে যায়। সালটি ছিল ১৫৬৫। যমুনার তীরে লাল বেলেপাথর দিয়ে তৈরি এই দুর্গটির কাজ শুরু করা হয়, আর কাজ শেষ হয় ১৫৭১ সালে। আকবরের সময় এই দুর্গটি প্রধানত সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো। শাহজাহানের সময় এটি একটি প্রাসাদ ও দরবার হিসাবে ব্যবহার করা হতো। দুর্গের বিশাল দ্বীপ প্রাচীরের উচ্চতা ২০ মিটার এবং পরিধি ২.৫ কিলোমিটার। এটি একটি পরিখা দিয়ে ঘেরা। চলুন আপনাদেরকে পুরো ফোর্টটা ঘুরিয়ে দেখাই। জানেন তো, এখানে কিন্তু শুটিং হয়েছিল বলিউডের বিখ্যাত সিনেমা যোদ্ধা আকবর। মেরে ব্রাদার কি দুলহান বলে যে সিনেমাটি হয়েছিল, বেশ কিছু দৃশ্য এখান থেকে নেওয়া হয়েছিল। ফোর্ট দেখে আমরা চলে এলাম শাহজাহান গার্ডেন দেখতে। এরপর আমরা চলে এলাম বেবি তাজে। এটি আসলে একটি মোগল সমাধিক্ষেত্র। তাজমহলের মতো এই বেবি তাজও যমুনা নদীর ধারে।
এরপরেই আমরা চলে এলাম মেহতাব বাগ। সবচেয়ে বিস্ময়কর ঘটনা কি জানেন? এখান থেকেও সুন্দরভাবে তাজমহলকে দেখা যায়। এখানে বেশ কিছুটা সময় আমরা অতিবাহিত করলাম। প্রচুর ছোট বড় গাছ রয়েছে আমলকি গাছও। সারাদিন ঐতিহাসিক স্থানগুলিতে ভ্রমণ করার পর সবশেষে আমরা আমাদের রুমে ফিরে এলাম। হোটেল সম্বন্ধে কারোর যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটি আর বেশি বড় করছি না। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং কোনো রকম ইনফরমেশন জানা হলে কমেন্ট করবেন। আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের সবাইকেই জানিয়ে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এই ট্যুরের দ্বিতীয় ভিডিওটি আমরা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। ততদিন আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন।